গল্প চেকমেট। লেখিকা সারিকা হোসেন। পর্ব নম্বর 15। ঘোর অন্ধকারের পরিসমাপ্তি ঘটিয়ে আবছা আলো ধরণীতে আছড়ে পড়ল। পূব আকাশ অল্প হলদেটে আলোয় ফর্সা হলো। শীতল বাতাস বেশ করে গায়ে কাটা দেওয়ার অনুভূতি জাগাচ্ছে। সেই সাথে সদ্য প্রস্ফুটিত ফুলের মাতাল করা ঘ্রাণ। যন্ত্রচালিত রেলগাড়ির ঝমঝম শব্দ ভেদ করে জেগে ওঠা পাখির কলতান কর্ণদুয়ার ছুঁতে ব্যর্থ হলো। আপন গতিতে ছুটে চলেছে রেলগাড়ি। শেষ ঠিকানা কমলাপুর রেলওয়ে স্টেশন। নিজের সিটে আয়েশ করে বসে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে রূপকথা। ঘুমের দেশে খুব সুন্দর এক স্বপ্ন দেখলো রূপকথা। সারফারাজ আর তার দেখা হয়েছে, কিন্তু সাক্ষাৎটা কেমন যেন দমবন্ধ অনুভূতির ন্যায়। সারফারাজকে দেখে উচ্ছ্বসিত হবার বদলে ভারী লজ্জা এসে গ্রাস করেছে রূপকথাকে। সারফারাজ তার প্রশস্ত হাত বাড়িয়ে রূপকথাকে স্পর্শ করতে চাইল, কিন্তু তার আগে রূপকথাকে টেনে হিচড়ে কেউ নিয়ে চলে গেল। এহেন ভয়ানক স্বপ্নে ঘুমের মধ্যেই ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা। রূপকথার কান্নায় ঘুমের ব্যাঘাত ঘটল অপর পাশের যুবকের। কপাল কুঁচকে আর মোড়া ভেঙে চাদর সরিয়ে উঠে বসলো যুবক। এরপর পানির বোতলের ক্যাপ খুলে হাতে পানি নিয়ে ছুঁড়ে মারল রূপকথার মুখশ্রী জোরে। আকস্মিক এহেন শীতল জল ছিটায় ধরফরিয়ে উঠে বসলো রূপকথা। তার চোখ বেয়ে এখনো জল গড়াচ্ছে। সবকিছু অনুধাবন করে কিছু বলবার আগেই ওপাশের ব্যক্তি কপাল কুঁচকে ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, তুমি তো আচ্ছা মেয়ে মানুষ, সারাটা রাত জ্বালিয়ে মারলে, এখন ভোর রাতের দিকে একটু ঘুমালাম, সেটাও সহ্য হলো না। ছেলেটির মুখ পানে না তাকিয়ে মাথা নিচু করে ধরা গলায় রূপকথা বলল, দুঃখিত, ইচ্ছে করে করিনি এমনটা। ছেলেটি সিটে হেলান দিয়ে রসিকতা মিশ্রিত গলায় বলল, সুদর্শন পুরুষকে দেখলে মেয়েরা এমনই করে, সব জানি। ছেলেটির ওভার কনফিডেন্ট দেখে রূপকথা শুকনো হাসলো। এরপর ছেলেটির চোখে চোখ রাখতেই হৃদয় কেঁপে উঠল। নিজের জামা খামচে ধরলো সর্বশক্তি প্রয়োগ করে। ভয়ানক চোখ জোড়ার পানে তাকিয়ে নীরবে অশ্রুদানা গড়িয়ে পড়ল বড় বড় চক্ষু কুল ঘেঁষে। বুকে জমানো কান্নাগুলো দলা পাকিয়ে কণ্ঠনালী বিষিয়ে তুলল। রূপকথার এহেন অবস্থায় যুবক ঘাবড়ে গেল। কোনো প্রত্যুত্তর করবার আগে রূপকথা বলে উঠল, যেই সুদর্শন পুরুষ আমি দেখেছি, তার সামনে পৃথিবীর সমস্ত পুরুষের সৌন্দর্য নগণ্য। কথাটি বলে তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল রূপকথা। সামনে বসা ছেলেটির চোখ দুটো সারফারাজের মতো, কিন্তু হুবহু নয়। এই চোখের মণিটা কমন, সচরাচর দেখা যায় না, কিন্তু সারফারাজের চোখের মণি ছিল অনন্য ভিন্ন। এমন চোখ আর কোথাও দেখেনি রূপকথা। ছেলেটি রূপকথার ব্যক্তিগত বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে চাইল, কিন্তু তার আগে বিমানবন্দর স্টেশনে ট্রেন থামলো। স্টেশনের নাম ঘোষণা করতেই তড়িঘড়ি করে নেমে গেল ছেলেটি। আর কথা হলো না তাদের। ছেলেটি নেমে যেতেই শব্দ করে কেঁদে উঠল রূপকথা। মিনিট 5 পরেই হুইল বাজিয়ে ট্রেন ছুটল। চোখের জল মুছে জানালার ভেজা দৃষ্টি পাততেই রূপকথার ছোট দৃষ্টি বিস্ফোরিত হলো। কালো পোশাকধারী কয়েকজন লোক সেই যুবককে বেশ সম্মান দেখিয়ে স্টেশনের বাইরে নিয়ে যাচ্ছে। তাদের প্রত্যেকের কাছে একটা করে বন্দুক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পুলিশ পর্যন্ত তাকে সমীহ করার চেষ্টা করছে। যতক্ষণ ধীর গতিতে ট্রেন চলায় এই দৃশ্য দেখা গেল, রূপকথা ততক্ষণ তাকিয়ে রইল। দৃষ্টির আড়াল হতেই রূপকথা নিজেকে শোধালো, কে এই অদ্ভুত মানব? আরো 30 মিনিট যাত্রার পর কমলাপুর রেল স্টেশনে চূড়ান্তভাবে থামলো কলের গাড়িখানা। নিজের ব্যাগপত্র গুছিয়ে বাইরে বের হতে একটা কুলি ডেকে ছুটলো এক্সিস্টের দিকে। আনমনে হাঁটতে হাঁটতে নানান কিছু ভাবলো রূপকথা, কিন্তু ভাবনার সুতো ছিল ফোনের রিং হবার শব্দে। ঝটপট হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করে ন্যালির নম্বর নজরে পড়লো। দ্রুত রিসিভ করে কানে তুলে হ্যালো বলতেই ন্যালি বলল, বাইরেই আছি আমি, তাড়াতাড়ি আয়। কোনো উত্তর না করে ফোন কাটলো রূপকথা। কিছুক্ষণ হেঁটে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে আসতেই ন্যালির হাস্যোজ্জ্বল চেহারা চোখে পড়ল। ন্যালি দৌড়ে এসে রূপকথাকে জড়িয়ে ধরে কুলিকে নিজের গাড়ি নির্দেশ করে বলে উঠল, লাগেজগুলো ডিকিতে তুলে দিন। এরপর রূপকথার এলোমেলো চেহারার পানে দৃষ্টি মেলে ন্যালি বলে উঠল, অ্যাডভেঞ্চার করতে এসে চোখ মুখের একই অবস্থা। রূপকথা নিজেকে সামলে উত্তর করলো, ঘুমে মাথা টনটন করছে, তাড়াতাড়ি বাড়ি চল। ন্যালি আর কথা বাড়ালো না। গাড়ির ব্যাক সিটে বসে ড্রাইভারকে নির্দেশ করলো, বাড়িতে চলো সাইদ ভাই।
অকল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওয়েটিং চেয়ারে বসে আছে সারফরাজ। আর 40 মিনিট পর তাদের ফ্লাইট। দেশে ফিরে যাওয়া নিয়ে কোনো উচ্ছ্বাস আনন্দ কিছুই কাজ করছে না তার মধ্যে। দুটো প্রয়োজনে দেশে যাচ্ছে। এক, সুফিয়ান চৌধুরীর সাথে সাক্ষাৎ করে পুরনো শত্রুকে বধ করতে হবে। কোনটা আগে করবে তার হিসেব এখনো কষেনি সে, তবে শুভ কাজ আগে করাই উত্তম। ফার্স্ট অ্যানাউন্স পেতেই নিজের ট্রলি নিয়ে চেয়ারে ছেড়ে উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর লম্বা লম্বা পা ফেলে প্লেনে ওঠার উদ্দেশ্যে হাঁটা ধরলো। বিজনেস ক্লাসে তার জন্য সিট কেটেছে অভিরূপ, সাথে অভিরূপের যাবার কথা ছিল, কিন্তু তার বাবা হঠাৎ স্ট্রোক করায় 3 দিন আগেই এমার্জেন্সি টিকিট কেটে দেশে ফিরে গেছে সে। অবশ্য যাওয়ার আগে পই পই করে বলে গিয়েছে সারফরাজ যেন তাদের বাড়িতে গিয়েই থাকে, কিন্তু সারফরাজ কৌশলে তার নাকচ করেছে। বিমানে কাঙ্ক্ষিত সিটে বসতেই সুন্দরী এয়ার হোস্টেস দুটো ম্যাগাজিন, একটা লাইট ড্রিঙ্কস নিয়ে সামনের ছোট অ্যাটাচড টেবিলে রাখলো। এরপর মিষ্টি হাসি উপহার দিয়ে সুমিষ্ট ইংরেজি ভাষায় বলল, ইফ ইউ নিড এনিথিং প্লিজ লেট মি নো। সারফরাজ অল্প মাথা দোলাতেই মেয়েটি চলে গেল, কিন্তু সারফরাজের মনে হলো মেয়েটি যেতে চাইছে না। পেছন ফিরে মেয়েটি বারবার একই কথা বলায় সারফরাজ বিড়বিড় করে বলে উঠল, আমি যে কত বড় জানোয়ার তা জানলে এভাবে দাঁত কেলিয়ে হাসার অবস্থাতে থাকতেন না ডিয়ার হোস্টেস। কিছু সময় অতিবাহিত হতে বিমান টেক অফের ঘোষণা হলো। ম্যাগাজিন হাতে নিয়ে সারফরাজ সময় অতিবাহিত করার চেষ্টা করলো, কিন্তু মন টানলো না। লম্বা জার্নি, তাই ঘুমানোকেই বেস্ট অপশন মনে করলো। তাই আর সময় অপচয় না করে সুইচ টিপে সিট বড় করে পা ছড়িয়ে কম্বল গায়ে জড়িয়ে চোখ বুজলো, কিন্তু কারো উপস্থিতি তাকে চোখ খুলতে বাধ্য করলো। চোখের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরাতেই সেই হোস্টেজের প্রশস্ত হাসি আর রং ঢং তার মেজাজ বিগড়িয়ে দিল। ঠোঁট কামড়ে রাগ নিবারণ করে গম্ভীর গলায় শোধালো, হোয়াট? মেয়েটি তার শার্টের উপরের বাটন খুলতে খুলতে এগিয়ে এসে ফিসফিস গলায় শোধালো, ডু ইউ নিড সামথিং স্পেশাল? চিড়চিড়িয়ে ওঠা রাগ নিয়ন্ত্রণে এনে উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর দাঁতে দাঁত চেপে নিজের থাবার ন্যায় হাত দিয়ে মেয়েটির সরু ধবধবে গলা চেপে ধরে বলে উঠল, ইয়েস, আই নিড ব্লাড কজ আই অ্যাম এ ব্লাড সাকার। উইল ইউ গিভ মি ইয়োর ওয়ার্ম ব্লাড? সারফরাজের ভয়ানক আবদার আর ভয়ানক দৃষ্টি দুই মেয়েটির কলিজা কাঁপিয়ে তুলল। ক্ষমা প্রার্থনা করার সুযোগটুকু পেল না সে। কিছুক্ষণ আগে সুদর্শন পুরুষটিকে মেয়েটির কাছে এই মুহূর্তে নির্দয় পশু মনে হচ্ছে, যার হৃদয়ে কোনো ভালোবাসার ছিটেফোঁটা নেই। এই পশুর হাত থেকে মুক্তি মিলবে কিভাবে? এদিকে সারফরাজ সর্বশক্তি দিয়ে আরো জোরে চেপে ধরল গলাটা। এবার বুঝি শ্বাসরোধ হয়ে মেয়েটির দেহ প্রাণ থেকে বেরিয়েই যাবে। মেয়েটির প্রাণ দেহ থেকে বেরিয়েই যাবে। নিরুপায় মেয়েটি বাঁচার আশায় ছেড়ে দিয়ে ফ্যালফ্যাল করে শুধু সারফরাজের ভয়ানক ক্রোধিত চোখের পানে তাকিয়ে রইল। সারফরাজের হাতের পিষ্টনে যখন চোখ থেকে জল গড়িয়ে সারফরাজের কবজিতে বিলীন হলো, তখন মেয়েটিকে দূরে ছুঁড়ে ফেললো সারফরাজ। মেয়েটি প্রাণ ফিরে পেয়ে ধড়ফড়িয়ে উঠে পড়ে পালালো। মেয়েটি যাবার পানে তাকিয়ে সারফরাজ বলে উঠল, শেমলেস ডার্টি বেস্ট। কথাটি বলেই পুনরায় ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। ঘুম ভাঙলো একদম দুবাই এয়ারপোর্টে। প্লেন ল্যান্ড হতেই নিজের ছোট লাগেজ নিয়ে বিমান থেকে নেমে পরবর্তী ডিপার্চারের অপেক্ষায় সময় গুনতে লাগলো। যতটা উচ্ছ্বাস নিয়ে রূপকথা ঢাকায় এলো তার কিছুই হলো না। সবকিছু কেমন যেন পানসে আর মন মরা লাগছে। রেখার সাথে লম্বা সময় ধরে ভিডিও কলিং করেও মন ভালো হলো না। অগত্যা সুফিয়ান মেয়ের জন্য 2 দিন ছুটি নিলেন। বাবা মা মিলিয়ে ঘন্টার পর ঘন্টা ভিডিও কলিং করে মন ভালো করার চেষ্টা করলো রূপকথার, কিন্তু সবকিছুর ফলাফল শূন্য। সুফিয়ান বহু জিজ্ঞাসাবাদ করে মন খারাপের হেতু জানতে চাইলেন, কিন্তু রূপকথা মুখ খুলল না। অগত্যা নিরুপায় হয়ে সুফিয়ান বহু জিজ্ঞাসাবাদ করে মন খারাপের হেতু জানতে চাইলেও কিন্তু রূপকথা মুখ খুলল না। অগত্যা নিরুপায় হয়ে সুফিয়ান বললেন, তোর ফুপুর থেকে টাকা নিয়ে ইচ্ছে মতো শপিং কর। শপিং করলে মেয়েদের মন ফুরফুরে হয়। রূপকথা এটাকে ভালো আইডিয়া মনে করে রাজি হলো। শেষমেশ আরো কিছু কথা বলে সুফিয়ান আর রেখা ফোন কেটে দিল। ফোন কেটে মনে মনে সুফিয়ান বলে উঠল, তোর মন খারাপের হেতু আমি জানি মা, কিন্তু এই মন খারাপকে প্রশ্রয় দিলে তোরই অমঙ্গল হবে। বাবা হয়ে সেই অমঙ্গল কি করে হতে দেই আমি?
বিকেলের দিকে ফ্রেশ একটা ঘুম দিয়ে ফুরফুরে হয়ে বিছানা থেকে উঠল রূপকথা। এরপর মুখ হাত ধুয়ে ড্রয়িং রুমে এলো। ন্যালি আর শিউলি বিকেলে নাস্তা বানানোর কাজে ব্যস্ত। রূপকথাকে দেখতে পেয়ে তার ফুপা আমজাদ হায়দার বলে উঠল, কমিশনারের মেয়ের মুখ দেখা গেল তবে? কেন রে বাবা, আমরা কি তোর বাবা মায়ের থেকে কম ভালোবাসি তোকে? এত মন খারাপের কি আছে? রূপকথা শুকনো হেসে প্রত্যুত্তর করলো, আসলে তার নয় ফুপা, শরীরটা ভালো লাগছিল না এই কদিন, তাই ঘরে রেস্ট নিলাম। ন্যালি একটা কফির মগ রূপকথার সামনে এগিয়ে বলে উঠলো, আব্বু টাকা দাও, মামা বলেছে রূপকথাকে নিয়ে শপিং এ যেতে, পরে তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। আমজাদ হায়দার সম্মতি জানিয়ে বললেন, কখন যাবে? রূপকথা কফিতে চুমুক দিয়ে বলল, আজ যাব না ফুপা, কাল দুপুরের পর যাব। আজ আপনার ছাদ বাগানে সময় কাটাই। আমজাদ হায়দার বেশ খুশি হলেন রূপকথার কথায়। বহু যত্নের এই ছাদ বাগান তার। বিভিন্ন দেশি বিদেশি ফল ফুলের গাছ লাগিয়েছেন তিনি। কেউ কেউ বাগানে গিয়ে একটা ফুল দেখে আর ফল খেয়ে সুন্দর রিভিউ দিলে আমজাদ হায়দার বেলুনের মতো ফুরফুর করে ফুলে যান। বেশ সরল মনের মানুষ কিনা। বিকেলের নাস্তা তাড়াতাড়ি খাওয়া শেষ করে রূপকথা আর নেলি ছুটল তিনতলার ছাদে। পেছন পেছন শিউলি আর আমজাদ এলেন ছুরি নিয়ে। চুই ঝাল লাগিয়েছেন ছাদের এক পাশে। রূপকথা চুই ঝাল দিয়ে গরুর মাংসের ঘন ঝোল খেতে চেয়েছে, ওটাই কেটে নিতে এসেছে শিউলি। ছাদ বাগান পুরোটাই ফলে ফুলে ঢলে রয়েছে। এক কোণে সুন্দর দোলনা পাতা, দোলনায় বসলে ছাদের দুই পাশে নজর পড়ে। খুঁজে খুঁজে আনা গাছ থেকে একটা পাকা আনার ছুরি দিয়ে ফাটিয়ে রূপকথার হাতে দিল আমজাদ। কালো রসালো দানা মুখে পুরে রূপকথা আবেশে চোখ বুজে বলে উঠল, আপনাকে সেরা ছাদ কৃষকের অ্যাওয়ার্ড দিতে ইচ্ছে করছে ফুপা। বিলিভ মি, এত মজার আনার কোনোদিনও খাইনি। রূপকথার প্রশংসায় ছাদ থেকে লাফাতে ইচ্ছে করলো আমজাদ হায়দারের। খুশিতে গদগদ হয়ে সেও রূপকথার সাথে তাল মেলালো। শিউলি সংগোপনে হাসলেন স্বামীর এহেন সরল মানুষই দেখে। আমজাদ দৌড়ে গিয়ে একটা বড় আখ আর কিছু কাঁচা মিঠা আম নিয়ে এলো। আখগুলো ছোট করে কেটে একটা ঝুড়ি ভরে রূপকথার সামনে এগিয়ে বললেন, তোমরা খাও, আমি নামাজে যাব, রাতে কথা বলবো, ঠিক আছে? রূপকথা সাই জানাতেই আমজাদ সিঁড়ি বেয়ে নেমে গেল। ছাদের নরম শীতল বাতাস, ফুল ফল আর সন্ধ্যার আগ মুহূর্তের স্নিগ্ধ প্রকৃতি রূপকথার মন ভালো করে দিল নিমিষেই। আরো কিছুক্ষণ সময় ছাদে কাটিয়ে রূপকথা ন্যালির উদ্দেশ্যে বলল, একটা সিক্রেট আছে তোর সাথে আমার। সবেই একটা 12 মাসি পেয়ারা গাছ থেকে পাকা পেয়ারা ছিঁড়ে কামড় বসিয়েছে ন্যালি। রূপকথার এহেন কথায় পেয়ারা খাওয়া থামিয়ে অবাক হয়ে ধীর গলায় শোধালো, কি সিক্রেট? রামপুরা যাবি? ওখানে কেন? হারিয়ে যাওয়া মূল্যবান কিছু খুঁজতে। শাহ আমানত বিমানবন্দরের বিমান ল্যান্ড করতেই লাগেজ নিয়ে বেরিয়ে এলো সরফরাজ। ঢাকা এয়ারপোর্ট তাকে টানলো না কেন জানি। এয়ারপোর্টে নেমেই পরিচিত বাতাসের সুঘ্রাণে চোখ বুজে ফেললো সরফরাজ। কতদিন পর এই শহরে তার পায়ের ধুলি পড়লো কে জানে। লম্বা তপ্ত কম্পিত শ্বাস ফেলে চোখে কালো রোদ চশমা লাগিয়ে বেরিয়ে এলো সরফরাজ। এরপর একটা ট্যাক্সি বুক করে বলে উঠলো, পুলিশ কমিশনার অফিস। এই শোনো না, শালো এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।